প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। আজ আলোচনার বিষয়বস্তু নারীর অগ্রযাত্রা। নারীর অগ্রযাত্রার পথে কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং আমরা কতটা আগালাম সে নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ফেরদৌস আরা, 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী। আপনাকে শুভেচ্ছা। এবং সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সানজানা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আপনি নারীদেরকে নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন এবং নারীর চলার পথে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে নিশ্চয়ই আমরা কথা বলবো। আমি প্রথমে ফেরদৌস আরা আপনার কাছে জানতে চাই, একজন সফল নারী হিসাবে এই যে একটা লম্বা পথ, আপনার লম্বা জার্নি, এখানে আপনি কি কি প্রতিবন্ধকতার শিকার হন কিংবা একজন নারী কি কি প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যায় বলে আপনি মনে করেন? একটি পরিবারে মা, বাবা, তার ছেলে মেয়ে, সন্তান সন্ততি নিয়েই পরিবারটি যেভাবে বেড়ে ওঠে, সেখান থেকেও যদি বলি, একজন পুরুষের যা যা কর্মক্ষেত্র, একজন নারীর তাই যদি কর্মক্ষেত্র হয়, তাহলে কিন্তু একটা টানাপোড়েন এটা অটোমেটিক্যালি হয়। আমার জায়গাটি, নারীর জায়গাটি এটা সিস্টেমে এসে গেছে যে মহিলারা তাদের সন্তানকে যেভাবে লালন করেন মমতা দিয়ে, আমি এখানে কিছুটা মানবিক গুণাবলীর কথাও বলবো, কেননা মানসিক উন্নতির সাথে সাথেই কিন্তু এই ব্যাপারটি এসে যায়। নারীর ব্যাপারে যে তার অধিকার, তার যে সমতা, তার যে ক্ষমতায়ন, এই পুরো ব্যাপারটা কিন্তু মানসিক কিছুটা উন্নতির ব্যাপারের সঙ্গে মিলিত। পড়ালেখা, সেখানে সুশিক্ষার দরকারও আছে, জানাও থাকতে হবে। শুধুমাত্র এই ঘরোয়া কাজগুলিই নারীরই জন্য তা নয়। নারী কিন্তু বাংলাদেশের নারীরা আমি মনে করি আরও একটু এগিয়ে যাওয়া, আরও একটু উচ্চ ধাপে। কেননা একজন নারীর ঘরে যেমন আছেন তিনি বাইরেও তেমনি আছেন, তার দায়িত্ব কিন্তু একই সাথে অনেক। আমার তো মনে হয় যে পুরুষদের চাইতে অনেক বেশি নারীরাই সেই সব কর্মক্ষেত্রে সবচেয়ে আগে এগিয়ে আছে। কেননা তারা মনেই করে থাকে যে এই সবই তার করণীয় ছিল। এই মনে করে থাকার পেছনে তার সমাজ কিন্তু দায়ী। কারণ পুরো ব্যাপারটা আমরা দেখেই বড় হই, এভাবেই বোধহয় মেয়েদেরই বোধহয় এটা করণীয়, এবং এটা মেয়েদের করতে হবে। যখন তিনি পড়ালেখা করে বহির্বিশ্বে বা বাইরের কাজে উন্নতি করেন, তখন তিনি বাইরের কাজও করছেন, আবার ওই ঘরে এসে কিন্তু এই দিকটাকে নিজের দায়িত্ব হিসেবে, এবং না পারলে সে অপরাধী মনে করছে নিজেকে। মিতি সানজানা, আপনার কাছে জানতে চাই, আজ আমি যখন আপনাকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক এই মুহূর্তে মাগুরা শহরের বোনের বাসায় বেড়াতে যে 8 বছরের একটি শিশু ধর্ষিত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে এবং সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি বলবেন? আপনি খেয়াল করে থাকলে দেখবেন যে আপনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি কিন্তু আপনাকে শুভেচ্ছা জানাইনি, গ্রিট করিনি। কারণ আজকে যখন আমাদের নারী দিবসের থিম সমতা, অধিকার এবং ক্ষমতায়ন, নারী ও কন্যা শিশুর উন্নয়ন, সেই থিমটি নিয়ে আমরা যখন আজকে কথা বলছি বা আজকের প্রতিপাদ্য নারী দিবসের 2025-এর, সে সময় আপনি যেটি বলছিলেন যে কয়েকদিন আগে 3 বছরের একটি শিশু কন্যা সে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, এবং গতকালকে আরেকজন সে অত্যন্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন। এরকম একটি পরিস্থিতিতে আমার কাছে আসলে মনে হয় এই সমস্ত কিছুই সাজানো, যে টকশো টেবিলে আমরা বসে আছি, যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যে মঞ্চে দাঁড়িয়ে আমরা সম্মাননা নিচ্ছি, আমার কাছে আসলে আমি নিজে খুব আত্মগ্লানিতে ভুগি, লজ্জিত বোধ করি প্রতি মুহূর্তে, এবং অগ্রযাত্রার কথাটিও যখন আসে তখনও আসলে আমি খুব লজ্জিত বোধ করি। কেননা আমরা যখন নারীর অগ্রযাত্রা নিয়ে কথা বলি, আমরা সবসময় এই টকশো টেবিলগুলোতে তাদেরকেই নিয়ে আসি যাদেরকে আসলে জীবনে অনেক ধরনের প্রতিবন্ধকতা, একজন সাধারণ নারী যিনি গণপরিবহন ইউজ করছেন, ব্যবহার করে তিনি কাজে যাচ্ছেন, যাকে একটি কাজের জায়গাটি তার জীবনটিকে তার কাজ করতেই হবে এবং তাকে গণপরিবহন ব্যবহার করে আসতেই হবে, এবং সন্ধ্যার পর তাকে সে পথে হেঁটে তাকে বাড়ি ফিরতেই হবে, হয় হেঁটে না হয় গণপরিবহন ব্যবহার করে। সেই জায়গায় সংবিধান
যে স্বাধীনতা একজন নারীকে দিয়েছে, আমাদের যে স্বাধীনতা দিয়েছে, যে জীবনের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের যে স্বাধীনতা, মানবাধিকার, তার মৌলিক অধিকার, সেটি প্রতি মুহূর্তে খর্ব হচ্ছে। এবং নিরাপত্তা, মানে আমরা যখন আমার সমতা নিয়ে কথা বলতে হবে, যখন আমাকে উন্নয়নের কথা বলবো, ক্ষমতায়নের কথা বলবো, তখন আসলে সার্ভাইভালটাই একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি খেয়াল করি 5 বছরের শিশু পূজা, তার যে মানে যে অপরাধী ধর্ষণ করেছিলেন তাকে আমরা কয়েকদিন আগে দেখেছি যে আইনের আওতায় আনা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। এদের তো বিচারও হচ্ছে না। ট্রায়াল কোর্টে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এই ব্যক্তি তিনি যখন অ্যাপিলেট কোর্টে যে অ্যাপিল করেছেন তারপরে তিনি ছাড়া পেয়ে গেলেন। তো যখন দেখা যাচ্ছে যে 3 বছরের শিশু এবং এই শিশুটির কি ভয়াবহ, 6 বছর ট্রায়াল কোর্টে চলল, একটি পরিবার তারা অপেক্ষা করছে যে কখন আসলে অপরাধীর, শিশুটি পরিবার অপেক্ষা করছে, শিশুটি অপেক্ষা করছে যে কখন আসলে এই অপরাধীর বিচার হবে। আর কিন্তু কিছু চাওয়ার থাকে না। আপনি যখন আপনার প্রিয়জন আপনজন হারিয়ে যায় তখন একটি দিকে আপনি তাকিয়ে থাকেন যে অপরাধীর বিচার হচ্ছে কিনা, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হলো কিনা এবং সেই শাস্তি নিশ্চিত করা হলো কিনা, সেটি একমাত্র তার কমফোর্টের জায়গা। এবং সেই জায়গাটির থেকে 6 বছর আপনি ট্রায়াল কোর্টে বিচার হলো, আপনি অপেক্ষা করছেন এবং তারপরে যখন সেই অপরাধী ছাড়া পেয়ে যায়, সেটা আসলে একটা জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে এই গ্লানি, এই লজ্জা, এই নিন্দা জানানোর কোনো ভাষা আসলে আমাদের আর থাকে না। তো এবং এটার আরেকটা ডেটারেন্ট এফেক্ট যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনায় একজন যখন দেখছে যে অন্য একজন অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে, তখন আরও যারা অপরাধী তারা সেটিকে সুযোগটি গ্রহণ করে, কারণ তারাও জানে যে বিচারহীনতার সংস্কৃতি যখন তৈরি হয় সেখানে তারও বিচার হবে না, তিনিও আসলে বিচারের আইনের ফাঁক গলে তিনি বেরিয়ে যেতে পারবেন। তো এইভাবে এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং বিচারহীনতার রাজনীতি, এই জায়গাটির থেকে যতদিন পর্যন্ত না 2018 সালে যখন এই আইনটিতে পরিবর্তন হয়ে সর্বোচ্চ শাস্তি করা হলো রেপের মৃত্যুদণ্ড, এখন পর্যন্ত কেন একটা মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না? 18 সাল পেরিয়ে এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা দেখলাম না যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। কেন ফাস্ট ট্র্যাক ট্রায়ালের মাধ্যমে, দ্রুত বিচারের মাধ্যমে কেন এই বিষয়গুলো নিষ্পত্তি হচ্ছে না? তো কাজেই আসলে মানে যেটি বলছিলাম যে আন্তর্জাতিক নারী দিবস আমরা উদযাপন করছি, আসলে এটি কোনো উদযাপনের দিন না। আমি মনে করছি যে অত্যন্ত দুঃখের দিন, কষ্টের দিন এবং কি একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটি কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, আপনার কণ্ঠে আমরা অসংখ্য নজরুল সঙ্গীত শুনি এবং নজরুলও কিন্তু বলেছেন বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই যে আমরা সংস্কৃতিতে, গানে, সব জায়গায় নারীর কথা এত শুনতে পাই, কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, পারিবারিকভাবে আমরা জানি যে অনেক নারীরা পারিবারিক সহিংসতার শিকার হয়। শুধু সেটা নয়, আমি একটু তার আগে থেকে একটু টানছি, সেটা হচ্ছে যে একটু আগেই শুনছিলাম, শুধু শিশু বলে কথা নয়, যে কোনো নারী বললেই যেন একটা তাকে আরও অনেক মানুষকে দিয়ে তার সহায়তা চাওয়ার ব্যাপার। আজকের এই দিনে নারী দিবস হচ্ছে, এখনই এরকম একটি সংবাদ আমরা শুনতে পাচ্ছি, খুবই দুঃখজনক। কিন্তু আমার তো মনে হয় যে এখনই সময়, এটাই সময় নারীর ক্ষমতায়ন আর নারীর সমতা রক্ষা করার যে অধিকার, একজোট হতে হবে। কি করে একটা দেশে হঠাৎ করে এই এত বড় একটা ছাত্র আন্দোলন যারা করলো এবং এত বড় চেঞ্জ, বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে, এই ধরনের আন্দোলন হয়ে কিন্তু আরেকটা সময় আসবে যেখানে নারীরাও সেই জায়গায় গিয়ে পৌঁছাবে। আজকের এই আন্দোলনে নারীর ভূমিকা কত বেশি ছিল, অসংখ্য নারীরা ছিল। নারীরা কোথায় গেল? এখন কিন্তু তাদেরকে আমরা সামনের কাতারে দেখতে পাই না। কিন্তু আমরা দেখতে চাই না। না, আসলে আমরা নারীরাও বোধ করি নারীদের ক্ষতিও করে, নারীরাও কিন্তু নারীদের ক্ষতি করে, এটা বোধ করি সকলের একটু জানাও আছে। কিভাবে ক্ষতিটা হচ্ছে, যে নারী নিজে অনেক বৈষম্যের শিকার ছিলেন, কি শাশুড়ি, কি মা, কি আরও উপরে যারা বয়স্ক, তারা যে সমস্ত কিছু পার হয়ে এসছেন,
দুঃখ কষ্ট, সেই কষ্টগুলো পার হয়ে বলছে এটাই সিস্টেম, এটাই আমরা করে এসেছি। অতএব ওরা মনে করে থাকে পরবর্তী জেনারেশনের ওই মহিলাটিও এরকম হওয়া উচিত, এরকমই করা উচিত, তার মেয়েটিও তাই করা উচিত। শুধু সেখানে না, আমি যদি বলি যে তোমার ভাই বোনের মধ্যে যে তফাৎটা হচ্ছে, জমি খণ্ড ভাগ বিভাগ হবে কিভাবে, ওই সেখানেও কিন্তু নারী কম পেতে হবে। কোথাও কোনো মজুরি শ্রেণী, যারা শ্রমিক শ্রেণী, তাদের মজুরির বেলায় ছেলেরা বেশি পায়, মেয়েরা কম পায়। সব কিছুতেই আসলে মেয়েদের রুখে দাঁড়ানোর ব্যাপারটি কাজী নজরুল ইসলাম সেই প্রথম বলে গেছেন বহু বহু বছর আগে, যখন আর কেউ ভাবেনি নারীকে নিয়ে। সেই নারী কবিতার মধ্য দিয়েই নজরুল অনেক কিছু মেসেজ আমাদের দিয়ে গেছেন। কিন্তু মাত্র বেশি দিন হয়নি কিন্তু এইসব নিয়ে নাড়াচাড়া, এই আমাদের জাতিসংঘে এইটা নারীর ক্ষমতায়ন বা অধিকার নিয়ে, সংরক্ষণ নিয়ে এত কিছু হচ্ছে। সব তো নজরুল প্রথমেই বলে গেছেন জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো। এক জায়গায় বলা আছে ধু ধু জ্বলে ওঠো ধুমায়িত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভগ্নী। যেখানে সমস্ত বধূ জায়া ভগ্নী, সমস্ত রমণীকে জেগে উঠতে বলেছে। উনি আরেকটা লেখায় বলে গেছেন, এটা একটা জাস্ট প্রতীকী কথা, যে নারীর যে এত শক্তি আছে, তোমরা নারী কেন বোঝো না? তোমরা জেগে উঠো, তোমাদের শক্তিকে ব্যবহার করো, বেরিয়ে এসো বোরখা উতারি। এই কথাটি কিন্তু আসলে কাপড় বা বোরখা উতারি নয়, এটা হচ্ছে তুমি তোমার কাভারটাকে, ভেতরের যে অন্তর্দৃষ্টি, এটাকে খুলে বেরিয়ে আসো, কত শক্তি তোমার মধ্যে আছে। একদমই, আপনার কথাগুলো আমাদেরকে অনেক বেশি অগ্রযাত্রার পথে এগিয়ে নেবে। আপনার কাছে জানতে চাই, এই যে বলছিল যে নারীর প্রতি সহিংসতার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র পুরুষরা দায়ী নয়, নারীরাও সেখানে দায়ী। এবং আমাদের দেশে নারীর প্রতি সহিংসতা রোধে সিডো কনভেনশন আমরা সাইন করেছিলাম, সেইগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বাংলাদেশে? সিডো কনভেনশন তো জাতিসংঘে গৃহীত হয়েছে 1979 সালে এবং বাংলাদেশ পরবর্তীতে স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে 1984 সালে সেটিতে স্বাক্ষর করে। এবং এটা নারীর প্রতি সকল ধরনের, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে নারীর প্রতি সব ধরনের বৈষম্যকে বিলোপ করা হবে। এই কনভেনশনে সাইন করার মাধ্যমে সেই অঙ্গীকারটি করেছে। তো 40 দশকের বেশি সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কিন্তু এই সিডো কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে পাইনি। প্রথমেই যখন 1984 সালে এটি র্যাটিফাই করা হয়, তখন কিন্তু সেখানে 4টি ধারা ছিল, যে 4টি ধারা নিয়ে আপত্তি ছিল। এবং আপনি জানেন যে সবসময় যে কোনো কনভেনশন সাইন করা, র্যাটিফাই, যে কোনো আইনের বিষয়, সেখানে কিন্তু একটি রাজনৈতিক খেলা কাজ করে। যে রাজনৈতিক দল তারা যখন ক্ষমতায় থাকেন, তারা আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে সেটিকে দেখেন এবং তাদের নিজেদের যে সুবিধার্থে যতটুকু আসলে র্যাটিফাই করা দরকার, যতটুকুকে আসলে আনা দরকার, ততটুকু কি তারা রাখেন। তার ব্যতিক্রম হয়নি। 1984 সালে 4টি সেখানে আপত্তি ছিল, তো পরবর্তীতে 2টি আপত্তি সেখান থেকে প্রত্যাহার করা হয়। কিন্তু এখন পর্যন্ত 4 দশক পেরিয়ে গেছে, এখন পর্যন্ত 2টি আপত্তির জায়গা রয়েছে, অর্থাৎ সেখানে বেশ কিছু সংরক্ষণ রয়েছে। অধিকারটিকে মানে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না, কিছু সংরক্ষিতভাবে সেটিকে বাস্তবায়ন হবে। এবং এত দুঃখজনক ব্যাপার যে 2 ধারা রয়েছে, যেটির বলা হচ্ছে যে এটার লিমিটেড ওয়েতে এটিকে আসলে বাস্তবায়িত হবে। তো সেখানে কি আছে, সেখানে বলা রয়েছে যে রাষ্ট্রীয় যত আইন রয়েছে, যেগুলো আসলে নারীর প্রতি বৈষম্যমূলক আইন রয়েছে, বিধিমালা রয়েছে, সেই বিধিমালাগুলোকে বিলোপ করতে হবে, সেগুলোকে বাতিল করতে হবে। আমরা তো সিডো কনভেনশনে কোনো জায়গায় দেখছি না বিলোপ হচ্ছে। আপনি যদি ভূমিহীন নারীদের কথা বলেন, একটু যদি যোগ করেন। হ্যাঁ, তো এই যে এখানে বলা যে এবং স্পেশাল আদালত হবে, ট্রাইব্যুনাল হবে, তো সেখানে আমি সেইটাকে পূর্ণাঙ্গভাবে সেটাকে আমি বাস্তবায়ন করছি না, সেখানে আমি সংরক্ষিতভাবে সেটাকে একটা সংরক্ষণ রাখছি, লিমিটেশন সেটার উপর একটা রেখে দিচ্ছি। যার ফলে যেটি আপনি বললেন যে এই যে ভূমিহীন নারীদের, আমাদের যে ভূমি বন্দোবস্ত রয়েছে নীতিমালা, সেখানে আপনি একজন ভূমিহীন নারী আপনি যদি হন, আপনার একজন সক্ষম পুত্র সন্তান থাকতে হবে সেখানে 5% ভূমি পাবার জন্য।
তো একটা যেই সংবিধান আমাকে দিচ্ছে যে সবার সম অধিকার, সবার সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হচ্ছে, কোথায় সেই অধিকার? যে সিডো কনভেনশন আমাকে বলছে কোনো রকমের বৈষম্যমূলক আইন থাকা যাবে না, নীতিমালা থাকা যাবে না। তো সিডো কনভেনশনের ওই লিমিটেশনটাই আমরা আসলে রেখেছি যাতে করে এই বৈষম্যমূলক আইনগুলোকে আমরা রাখতে পারি। তার মানে রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেই আইনগুলোর মধ্যেই কিন্তু সেই বৈষম্যগুলো রয়েছে। এভিডেন্স অ্যাক্ট রয়েছে যেখানে কিনা একটা 55 ধারায় বলা হচ্ছে যে নারীকে যদি সাধারণভাবে চরিত্রহীন দেখানো যায় সেটি একটা ডিফেন্স লয়ারের জন্য সেটি একটি বিরাট হাতিয়ার হিসেবে কাজে লাগানো যায়। সো একটা রাষ্ট্রীয় আইনের ভেতরেই আমি আসলে নারীকে প্রবঞ্চনা করার, লাঞ্ছনা করার জন্য সব ধরনের ব্যবস্থা আমি রেখে দিচ্ছি। তো আমরা যেটি বলছি যে সিডো কনভেনশনের আসলে পূর্ণাঙ্গ বাস্তবায়নের সময় কিন্তু এখন এসে গিয়েছে। ইভেন আপনি ওআইসির যে দেশগুলো আছে 57টা দেশে, সেখানে শুধুমাত্র ইরান, সুদান আর আরেকটা কোন একটি দেশ তারা শুধু এটার পূর্ণাঙ্গভাবে এটিকে নেয়নি। বাদবাকি ওআইসির সমস্ত দেশগুলো, সব মেম্বার স্টেটস, তারা কিন্তু সেটাকে পূর্ণাঙ্গভাবে সেটিকে র্যাটিফাই করেছে কোনো ধরনের লিমিটেশন ছাড়া। তো আমাদের আসলে এটির যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় সিডো কনভেনশনের, এবং বাংলাদেশের যে বৈষম্যমূলক আইনগুলো রয়েছে সেগুলোর যদি আসলে বাতিল করা না হয়, তাহলে কিন্তু এই সমমর্যাদা, সমতা, এই কথাগুলো শুধুমাত্র বইয়ের টেবিলে আলোচনায় থেকে যাবে এবং বইয়ের ভেতরে থেকে যাবে। অসংখ্য ধন্যবাদ আপা। আপনার কাছে জানতে চাই, আমরা নারীর সমতার কথা বলছিলাম, সেখানে নিশ্চয়ই প্রত্যেকটি নারীর সে যে পোশাকটি পরতে চায় সেই পোশাক পরার স্বাধীনতা তার রয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা করা হয়েছে তার পোশাকের জন্য, তার ওড়নার জন্য। এবং সে ওড়না পরেনি কেন সেই জন্য। আরও একটি আছে উদাহরণ, এবং এই উদাহরণগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কাটার মতো বেঁধে। একটি মেয়ে তার বন্ধু সঙ্গে পড়ালেখা করেন তারা, তো ডিসকাশনের মাধ্যমে বলা হলো যে আমার নোটটি লাগবে। তো তার বন্ধুটি বলছে চলো আমি তোমাকে হলের সামনে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তো ও যে গেল, তারপরে অন্য বন্ধুরা এসে বলছে যে তোমাকে উনি ডাকছেন, তুমি নাকি নোট নেবে, তো চলো নোট নিয়ে আসো। ওরাও কিন্তু বন্ধু। তো মেয়েটি তো খুব সাধারণভাবে নিয়েছে, এবং নোট নেওয়ার জন্য এরকম অহরহ অনেকেই যাতায়াত করে। মহিলা নারী হয়ে তার দোষ কি যাতায়াত করতে? সে যখন গেল তারপর তাকে হেনস্থা হতে হলো, এবং সেই কারণে মেয়েটি আত্মহত্যা করে ফেললো সেখান থেকে। তো তারপর কি বিচার হলো, এর জন্য সবাই আমরা তটস্থ ছিলাম, অনেক দিন আগের ঘটনা। এবং তখন এটার সর্বশেষ বিচারটি হলো এরকম, আজ থেকে আর কখনো নারীরা পুরুষদের হলে যাবে না, নারীরা যেন কখনো গেইটে যাবে না। এটা কি ওটার অ্যান্সার হতে পারে? এটা কি ওটার বিচার হতে পারে? একটা নারীর কোনো রকম তার নিরাপত্তাই থাকবে না। আমরা মুখে বলছি সমতার কথা, কিন্তু যে আসামিকে আমি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা করেছে তাকে কিন্তু জামিনে মুক্তি দেওয়া হয়েছে, এবং তাকে আমরা দেখলাম ফুলের মালা দেয়া হয়েছে। এই যে এগুলোর ব্যাপারটা বোঝাতে হবে তাহলে জাতিকে, যে কেন ফুলের মালা, জুতার মালা না হয়ে। মেয়েরা যেভাবে ক্ষমতায়িত হচ্ছে, আসলে হচ্ছে এই জন্য বললাম। আমি এই যে 21শে পদক প্রাপ্তিতে যখন ওখানে যাই, অনুষ্ঠানটি যেখানে হচ্ছিল, সেখানে গিয়ে আমি খুবই গর্বিত হলাম। আমার মনে হলো এবারই প্রথম বোধ করি হয়তোবা সবচেয়ে বেশি মহিলা সচিব হয়েছেন। তো এটা কিন্তু গর্বের আর একটা ব্যাপার। যদি আপনি ক্ষমতার জায়গায় দাঁড়ান, আপনি নারী না পুরুষ সেখানে ভেদাভেদ থাকবে না, কারণ আপনি নারী, আপনার হাতে তখন একটা শক্তি আছে মতামত দেবার, প্রয়োজনে আইনকে একেবারে প্রয়োগ করতে। সেই অধিকারগুলোকে প্রয়োগ করার ক্ষমতা যখন নারীদের হাতে আসবে, সত্যি আমার যেটা মনে হয় আর কি, সর্বকালের, এটা শুধু এখন বলছি না, বহু যুগ আগেরও, যেহেতু পিতৃতান্ত্রিক পরিবার আমাদের, যেহেতু পুরুষতান্ত্রিক পরিবার, তো পুরুষরাই শক্তির আধার এবং পুরুষরাই নারীদেরকে পরিচালিত করছে। তো আমরা কাদের আশায় বসে আছি নারীরা? আমরা কার আশায় বসে আছি যে কে আমাদের সহায়তা করবে, সাহায্য করবে? এই জায়গাটা থেকে যদি নারীরা বলতে পারে না, আমি আমার রক্ষায় আমি নিজেই সেভাবে দাঁড়াবো, আমার সহায়তা আমি নিজে করব, আমি সেই রকম অবস্থা তৈরি হতে দেব না, এরকম জায়গায় যখন নারী যাবে,
তখনই মনে হয় কিছুটা হয়তো বা। ঠিক, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা। আপনার কাছে জানতে চাই, এই যে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনাগুলো আমি বলছিলাম, এইগুলোর ব্যাপারে কি বলবেন আপনি? আমি আসলে মনে করি যে ক্ষমতায়নের জায়গাটি কিন্তু শুরু হতে হবে একেবারে মানে সব পর্যায়ে, শুধুমাত্র আমাদের শহর কেন্দ্রিক না বিষয়টি, সেখানে আমাদের প্রান্তিক নারী যারা রয়েছেন, আদিবাসী নারী যারা রয়েছেন, সংখ্যালঘু নারী যারা রয়েছেন, সবাইকেই কিন্তু আসলে এই অগ্রযাত্রায় সামিল হতে হবে এবং সবাইকে ইনক্লুড করে নিয়ে। এবং সেখানে আমরা দেখা যাচ্ছে যে অনেক বৈষম্যমূলক আইনগুলোও তো রয়েছে। আপনি দেখবেন যে এক এক জনের জন্য আমাদের ফ্যামিলি কোড আমরা যখন দেখি যে কোনো কিন্তু ইউনিফর্ম ফ্যামিলি কোড সেখানে নেই। বিভিন্ন ধরনের বিভিন্ন এক এক ধর্মের নারীদের জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে সেখানে, এবং সেখানেও নানান ধরনের ডিসপ্যারিটি রয়েছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে একটা প্রথমত, যেহেতু আমি আইনজীবী, ডেফিনেটলি এই কথাটি আমাকে বলতেই হবে যে সেখানে একটা আইনি সচেতনতার জায়গার ব্যাপার রয়েছে। আপনি দেখেন ইয়াসমিন থেকে তনু, তনুর থেকে তিশা, এরকম হাজারো নাম আমাদের সামনে, তিশার থেকে পূজা, এরকম হাজারো 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 নাম, হাজারো নির্যাতিতা নারীরা। তো এখন পর্যন্ত তো সেই রাষ্ট্র সেই নিরাপত্তাটি দিতে ব্যর্থ। আপনি আজকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে যেতে কমফোর্টেবল না একটি নারী? সেই নারী বান্ধব পরিবেশটি তো তার জন্য সেখানে তৈরি হয়নি। একটি থানায় একজন নারী, তিনি যখন কোনো সহিংসতার শিকার হয়ে, কোনো ধরনের কোনো হয়রানির শিকার হয়ে তিনি যাচ্ছেন একটি থানায়, সেখানে তো তার সেই নারী বান্ধব পরিবেশটি তাকে কেউ তৈরি করছে এবং না, জানাজানি হয়ে গেলে মতো পারিবারিকভাবে সামাজিকভাবে সাইবার বুলিং হচ্ছে, সোশ্যাল স্টিগমা সেখানে রয়েছে। তিনি যেইখানে যাচ্ছেন সেখানে তাকে দ্বিতীয়বারের মতো, এবং আদালতের একটি অচেনা গণ্ডির ভেতরে তিনি যখন যাচ্ছেন, সেখানে হাজারো মানুষের সামনে সেই অবকাঠামোগত যে মানে উন্নয়ন, সেটিও তো আমরা এখন পর্যন্ত করতে পারিনি। এবং ক্যামেরা ট্রায়াল, যেগুলো জায়গাগুলো তো রুদ্ধদ্বার কক্ষে এই ধরনের ট্রায়ালগুলো হওয়ার কথা, তো সেই অবকাঠামোগত যে আমাদের উন্নয়ন, সেটিও তো আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আপনার রিভিল হয়ে যাচ্ছে নাম, যদিও এক্ষেত্রে আমি নিজে কখনো আপত্তি, একজন নারী ভিকটিম, তার নাম রিভিল হওয়া, তিনি তো দোষী না এখানে, কাজে তার নাম রিভিল হলো কি হলো না তাতে আসলে তার সাথে তার সম্মান সেখানে জড়িত না। যিনি এই কাজটি করছেন অপরাধী, তার সম্মানহানি এখানে মানসিক। আমাদের আসলে বাঙালি মনের ইয়েটা ধারাটা একটু আলাদাই, এবং আমরা সামাজিক মানসিকভাবে এইভাবেই তৈরি যে তোমার তো পুলিশের কাছে যাওয়াটা ঠিকই হয়নি, এরকম একটা ব্যাপার। সেই পরিবার থেকে কমপ্লেন নিয়ে যাবে, কমপ্লেন নিয়ে যাওয়া নারীটা ভালো নয়, এরকম একটা ধারণা। ও রাগী মেয়ে, ও ভালো না, কোনো কমপ্লেন করা মানুষই আসলে ভালো না। আপনি যদি পরিবারের বলয়ে দেখেন, আপনি সমাজে দেখেন, আপনি রাষ্ট্রে দেখেন, যেসব নারী যাদের অভিযোগ অনেক, বা যারা কমপ্লেন করে সব সময়, বা যারা ভোকাল, যারা তাদের যে কনসার্ন সেটিকে নিয়ে তারা যখন কথা বলে, তাদের পক্ষে আসলে পরিবার, সমাজ, রাষ্ট্র কেউই আসলে পাশে এসে দাঁড়ায়। এখানে নয়, আর একটুখানি ছোট্ট বলি, ৭১-এর মুক্তিযুদ্ধে যে রমণীরা বীরাঙ্গনা হয়েছেন, তাদের মধ্যেও আপনি খেয়াল করে দেখবেন কত পার্সেন্ট মহিলা বলতে পেরেছে যে আমি এইভাবে ধর্ষিতা, কয়জন বলতে পেরেছে? যে ২-৪ জন বলেছে তাদেরকে কিভাবে দেখা হয়, এই মহিলা না ভালো না, ইনি এইসব বলতে পারে কি করে? কিন্তু তার তো সেখানে কোনো অপরাধ পারে কি করে এটা জিজ্ঞেস করা হয়, তার তো অপরাধ নয় এটা একেবারেই। আবার শেষ করব, নারীর অগ্রযাত্রার পথে অনেক বাধা রয়েছে আমাদের, কিন্তু আমরা জানি যে আমরা এগিয়ে যাচ্ছি। নারীদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, এগিয়ে যাচ্ছি কিনা সেটির ব্যাপারে আমি আসলে শিওর না যে আদৌ আমরা কতটুকু এগোচ্ছি, কারণ এখনো আমি দেখি যে মধ্যযুগীয় বর্বরতার শিকার যখন হচ্ছে কন্যা শিশু একটি স্বাধীন রাষ্ট্রে, সার্বভৌম রাষ্ট্রে, তো তখন আসলে অগ্রযাত্রা কতটুকু হচ্ছে, বা সেটি আসলে কলঙ্কিত অগ্রযাত্রা বলে আমি মনে করি। তো তারপরেও আমি মনে করি যে আমাদের যে লড়াইটি, প্রতিবাদ, সেগুলোকে জারি রাখতে হবে। যে ধরনের বৈষম্যমূলক আইনগুলো আছে, সেই আইনগুলো যাতে বাতিল করা হয়, সেই আইনগুলোর বিষয়ে আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকে ভয়েস রেজ করতে হবে যার যার অবস্থান থেকে। অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, গণমাধ্যমের ভূমিকা রয়েছে, পেশাজীবী, শিল্পী সমাজ, সবাইকেই বলবো যে নারীর প্রতি সহিংসতার বিষয়ে আমরা যাতে সর্বস্তরে জিরো টলারেন্স যে নীতি, সেটিকে আসলে যাতে অ্যাডপ্ট করা হয়। অনেক ধন্যবাদ। আবার শেষ করব 1 মিনিটে, নারীদেরকে শুভেচ্ছা জানাই। আমি শুধু একটা কথা বলতে চাই, অবলা নারী বলে একটি কথা খুব চালিত আছে, কখনো শুনেছেন? অবলা পুরুষ বিশেষণ, অবলা পুরুষ নেই কিন্তু কখনো শুনিনি।
তো অবলা নারী সেই গ্রামীণ সেই রমণী হোক, আর এখন কর্মজীবী সেই রমণী হোক, অবলা, এই অবলা আর কতদিন? অবলা থাকলেই তার উপরে এই দোষগুলো আসবেই। একে আসলে একেবারে আমাদের মানসিকতা বদলাতে হবে। আর তাই আমি নজরুলের চর্চা করি বলেই হয়তো বারবারই সেখানে ফিরে যাচ্ছি। একটি গানের, একটি কীর্তনের একটি অংশ, আমরা নারী বলতে নারী, বুকের কথা মুখে বলতে নারী, নয়ন জলে গলতে পারি, তবু মুখে বলতে নারী, মরণ কোলে ঢলতে পারি, মুখ ফুটে তবু বলতে নারী। এই হচ্ছে আমাদের মানসিক অবস্থা। কোনো কিছুই আমরা মুখ ফুটে বলতে পারি না। আসলে বলার সময় এখন এসেছে, সেই নারী দিবস। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা নারী দিবসে নারীর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করলাম। আপনার পরিবারে আপনার মা, আপনার কন্যা, আপনার জায়া, তারা সবাই নারী, তাদের যত্ন নিন। আমাদের চারপাশের সমাজে যে নারীরা রয়েছে তাদের প্রতি যত্নবান হন, এবং নারীর প্রতি সহিংসতা, যে সহিংসতা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং নারীর অগ্রযাত্রায় আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অসংখ্য শুভেচ্ছা।